সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আপনাদের সামনে নতুন দিনের নতুন পর্ব নিয়ে। সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমরা কথা বলছিলাম যে ক্রিকেটারদের ব্যস্ততা শুরু হচ্ছে মাঠে। এতদিন মাঠের বাইরে ক্রিকেট বোর্ড সংস্কার কিংবা ক্রিকেটারদের এই দেশের পরিস্থিতিতে কী অবস্থান সেসব নিয়ে আমরা অনেক কথা বলেছি, কিন্তু পাকিস্তানে কিন্তু বাংলাদেশ দল আছে বেশ কিছুদিন ধরে। কালকে থেকে আসল পরীক্ষা, টেস্ট পরীক্ষা যদি আমরা বলি, সেটা শুরু হবে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ দিয়ে। সেই ম্যাচে কি অবস্থা আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ইশতিয়াক আহমেদ আছেন। আপনারাও চাইলে কোনো মতামত, প্রশ্ন আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে ফোন করতে হবে সেজন্য। হ্যাঁ, ইশতিয়াক আহমেদ, আমরা বলছিলাম যে কালকে থেকে ক্রিকেট শুরু, আশেপাশে অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে। আমরা বলছিলাম যে ক্রিকেট বোর্ডে থেকে পরিচালক পদত্যাগ করেছেন, কালকে বোর্ড সভা হবে যেখানে অনলাইনে যুক্ত হবেন বর্তমান সভাপতি নাজমুল হাসান। তিনি এখনও সাবেক হয়ে যাননি, কিন্তু সেখানেই তিনি তার পদত্যাগের কথাটা বলবেন এমনটাই ধারণা করা হচ্ছে। সব মিলে এইসব নিয়ে খুব আলোচিত, তপ্ত বলতে পারি, কিংবা ক্রীড়া উপদেষ্টা গতকাল মিরপুর স্টেডিয়াম ঘুরে এসেছেন, ক্রিকেটারদের সাথে কথা বলেছেন, আন্ডার-19 মেয়েদের। তার মাঝখানে টেস্ট ক্রিকেট শুরু হচ্ছে। যদিও দেশের বাইরে ক্রিকেটাররা এটার উত্তাপ কতটা টের পাচ্ছেন সেটা একটা প্রশ্ন, কিংবা তাদেরকে কোনো প্রভাব ফেলবে কিনা, মাঠের ক্রিকেটে ফোকাসড হতে কোনো সমস্যায় ফেলবে কিনা। ধন্যবাদ রিজওয়ান। না, কিছুটা তো তারা নিশ্চয়ই ফলো করছে কি হচ্ছে না হচ্ছে। ইভেন দো তাদের ফোকাস হওয়া উচিত মাঠে, হাউ দেল নেগোশিয়েট দ্য ফাস্ট বোলার্স, কিংবা প্রথম সেশন কীভাবে খেলবে না খেলবে, সেটা তো অবশ্যই তাদের ফোকাস হওয়া উচিত হবে। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার মনে হয় তারা এখানে কি ঘটছে না ঘটছে, একটা তো হচ্ছে যে দেল ফিল রিলিভড দ্যাট এভরিথিং ইজ লাইফ হ্যাজ নাও কাম ব্যাক টু নর্মাল, এবং they can look forward to better days. But obviously they are cricketers, তারা চাইবে যে নতুন করে ক্রিকেটের কিছু চেঞ্জেস আসছে, সেটা কি হবে, কে হবে, কখন হবে, এগুলো নিয়ে তো একটু তারা তাদের এক কান এদিকেই থাকবে। সো বাট আমার মনে হয় যে as far as the tour is concerned, পাকিস্তান তারা জানে যে শক্তিশালী দল ইন পাকিস্তান, করাচিতে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না। সো দে উইল বি ফোকাসড ইন রাওয়ালপিন্ডি। গুড যে তাদেরকে এটা যতটুকু খবর পাওয়া গেছে এটা ফাস্ট বোলার্স উইকেট হবে। তো সেই ক্ষেত্রে তারা কতখানি এখানে সুযোগ পেয়েছে প্র্যাকটিস করার, কিংবা অবভিয়াসলি এখান থেকে তারা 4 দিন আগেই গেছে, ওখানে 4 দিন বেশি ওখানে প্র্যাকটিস করতে পেরেছে, যেটা এখানে পারছিল না। তো সেটা তাদেরকে কতখানি হেল্প করবে ইন টার্মস অফ গেটিং ইউজ টু নেগোশিয়েটিং দ্য ফাস্ট বোলার্স দেয়ার। আমরা জানি যে ইনিশিয়াল সেশনটাই আমাদের সবচেয়ে ক্রুশাল, এবং দুঃখজনক যে মোহাম্মদ হাসান জয়, যে কিনা দি অনলি পরপর 3টা 60 মেরেছিল, অনলি গায়ে কনসিস্টেন্ট ফর্ম, যেটা আমরা সহসা দেখি না যে পরপর 3টা ইনিংস কেউ ভালো খেলেছে। জয় স্টার্টিং ফ্রম অস্ট্রেলিয়া টু পাকিস্তান, হি ডিড দ্যাট। এবং এখন সাদমান ইসলামকে খেলানো হবে, আর জাকির হাসানকে হয়তো বা না, জাকির হাসান খেলবে। তো এই নতুন ইয়েরা কিভাবে সামলাবে এই পাকিস্তান ফাস্ট বোলার্সদেরকে, লেটস হোপ। অলদো আমি মনে করি যে মিডল অর্ডার ব্যাটিংয়ের কিছুটা আমাদের একটু এক্সপিরিয়েন্স আছে, ডেপথ আছে। মুমিনুল, মুশফিক, সাকিব, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সো এখানে একটা নির্ভরযোগ্যতার কিছুটা আমরা পেতে পারি। বাট আপনি কনসার্ন হলো টপ অর্ডার ব্যাটার এবং পাকিস্তান পেসারদের কিভাবে নেগোশিয়েট করে। এই রাওয়ালপিন্ডির একটা আমি স্ট্যাট দেখছিলাম যে গত বছর 12টা সেঞ্চুরি হয়েছে। পেস বোলাররা তো ভালো করেছে, কিন্তু রান হয় প্রচুর এই উইকেটে, সেটাও একটা কিন্তু আসার কথা। আবার পাকিস্তান তার স্কোয়াডে কোনো স্পিনারই রাখেনি, 11ও ডিক্লেয়ার করে দিয়েছে এখন, সেখানেও কোনো স্পিনার নেই, 4 জন পেসার। মানে এটা কি একটু অবাক করা কিনা? অথচ এখানে মুশতাক আহমেদ বলছে যে এই উইকেটটা স্পিনারদেরকেও সহায়তা করবে, আমাদের ওয়ার্ল্ড ক্লাস স্পিন বোলিং অ্যাটাক আছে, এবং স্পিনার্সদের একটা অনেক বড় রোল প্লে করবে আমাদের এই পাকিস্তানের এই উইকেটসগুলোতে। এবং সে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সে ধন্যবাদ জানিয়েছে যে প্রথমত খেলাটা এখানে করার জন্য এবং ভালো উইকেট উপহার দেওয়ার জন্য। সো আমার মনে হয় অন পেপার বাংলাদেশ পারহ্যাপস লুকস আ লিটল মোর ম্যাচিওরড সাইড in terms of the number of matches এই যে যারা খেলেছে, এবং সাইডের কম্পোজিশনও যদি আমরা দেখি ব্যালেন্সড বেশি বাংলাদেশের। আমাদের পেস বোলিং অ্যাটাকটাও মোটামুটিভাবে খারাপ বলা যাবে না, এবং স্পিন অ্যাটাক তো রয়েছেই। সো ইভেন দ্য মিডল অর্ডার এখন মাঠে গিয়ে কীভাবে
খেলে, সেটা হলো সবচেয়ে বড় জিনিস। পাকিস্তানের এই 11 কিংবা স্কোয়াডটা বাংলাদেশকে কি একটু কমপ্লিকেটেড সিচুয়েশনে ফেলবে কিনা, যে কেন তারা স্পিনার রাখেনি, একটা স্পিনার 11-এও তো নাই, 4টা পেসার নিয়েছে। এখন বাংলাদেশ তাদের বেশ 2-3টে স্পিনার বাংলাদেশ দলের সঙ্গে আছে, তাদেরকে কি আসলে বাদ দিয়ে দিবে, নাকি বাংলাদেশ মিক্স অফ পেস বোলিং অ্যান্ড স্পিন বোলিং টিম করবে? না, বাংলাদেশের আমার মনে হয় অপশনও নাই। সাকিব আল হাসানকে তো বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসছে না, মেহেদী হাসান মিরাজকে তো প্রশ্নই আসছে না। একমাত্র কি করতে পারি আমরা, তাইজুলকে হয়তো বা ইন প্লেস অফ তাইজুল আমরা একটা ফাস্ট বোলার খেলাবো। টিমটা কি হবে? সাদমান এন্ড জাকির, শান্ত, মুমিনুল হক, মুশফিক, সাকিব, লিটন দাস এন্ড দেন মেহেদী হাসান মিরাজ। 8টা ইউ হ্যাভ টু টেক, এখানে তো কোনো কম্প্রোমাইজ নাই। এন্ড দেন 3টার মধ্যে আমি হয়তো বা তাইজুল ইসলামকে না নিলাম, আমি 3টা ফাস্ট বোলার নিলাম। 3টা ফাস্ট বোলারকে আমাকে নিতেই হচ্ছে, কারণ আমি যে 8জন যে ব্যাটিং সেটটা দিলাম, এখান থেকে কাউকে ড্রপ দেওয়ার কোনো স্কোপ নেই তো, আনলেস আমি মেহেদী হাসান মিরাজকে আবার সেই ইয়ে বানিয়ে আমি তাকে ওপেন করালাম। টেস্ট ম্যাচে তো তাকে ওপেন করানো যাবে না, সো ইউ হ্যাভ টু স্পেশালাইজড ওপেনিং ব্যাটসম্যান। কিন্তু আপনি কি মেহেদী হাসান মিরাজকে বাদ দিয়ে 4টা পেসার নেওয়ার পক্ষে না? একেবারেই না, ওকে, একেবারেই না। মেহেদী হাসান মিরাজ তো কামস ইন অ্যাজ এ ব্যাটসম্যান, তো এখানে ওকে বাদ দেওয়ার আমি কোনো সুযোগই দেখছি না। যদি বাদ দেয়, চেয়ারম্যান অফ দ্য সিলেক্টর্স মাস্ট লুজ হিজ জব। আমি কথা বলছি, হি ইজ সাচ এন ইম্পর্টেন্ট প্লেয়ার। নো, আমি বলছি যে হি ইজ সাচ এন ইম্পর্টেন্ট প্লেয়ার যে ওকে টেস্ট স্কোয়াডে না নেওয়ার কোনো স্কোপ নেই এখানে। ওকে, আর আরেকটা হচ্ছে যে জাস্ট বিকজ পাকিস্তান খেলাচ্ছে 4টা পেস বোলার, দ্যাট ডাজ নট মিন আমাদেরকেও 4টা পেস বোলার খেলাতে হবে। আমাদের খেলাতে হবে আমাদের স্ট্রেংথ অনুসারে। আমাদের স্ট্রেংথ হচ্ছে পেস অ্যাজ ওয়েল এজ স্পিন বোথ। আমাদের এখানে যে আমরা যদি 4জন স্পেসম্যান খেলাই, সেটা খেলাবো কাদের? আমি তাসকিনকে নিচ্ছি। তাসকিন এই টেস্টে খেলবে না, আগেই বলে দেওয়া আছে যে সেকেন্ড টেস্টে খেলবে বিকজ অফ হিজ ফিটনেস। আমরা কাদের খেলাচ্ছি? আমাদের আছে হাসান মাহমুদ আছেন, হাসান মাহমুদ, শরীফুল আছেন, খালেদ আছেন, নাহিদ রানা আছেন। নাহিদ রানা 2-3টা টেস্ট ম্যাচ খেলেছে। আমরা হাসান মাহমুদ ওই সেম। আমরা এই এক্সপিরিয়েন্স নিয়ে একটা কমপ্লিটলি ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডারকে বাদ দেওয়ার তো চিন্তাই করা উচিত না। ওকে, আপনি 3জন পেসার। এখন যদি আপনাকে এই 4জন পেসার থেকে 3জনকে বেছে নিতে বলি, আমার ধারণা শরীফুল এবং খালেদকে আপনি অটোমেটিক চয়েস রাখবেন, এবং আমি নাহিদ রানাকে রাখবেন তার পেস এবং পেসের জন্য, মানে এই 3জন। টেস্টটায় আসলে মানে আপনার কাছে কি মনে হয় যে এই বোলাররাই কি ভূমিকা রাখবে, নাকি রান? আমি বলছিলাম যে প্রচুর রান হয় রাওয়ালপিন্ডিতে, সেটাও আসলে কোনো ম্যাটার করতে পারে, যে ব্যাটাররাই ম্যাচটা ঘুরিয়ে দিতে পারে? যদিও টেস্ট ম্যাচ বলা হয় যে 20 উইকেটের খেলা, বোলারদের খেলা হতে পারে। এটা আমার মনে হয় যে দে উইল নো যে পাকিস্তান ফাস্ট বোলাররা যাদের রয়েছে, তা ফার্স্ট সেশনটা উইল বি ভেরি ক্রুশাল। তার আগে কি টসটাও আরো ক্রুশিয়াল কিনা, যে টস জিতে তো নিশ্চয়ই ব্যাটিং করতে চাইবে কিনা, নাকি বোলিং? না, আমার মনে হয় যে টস জিতে উইকেটের উপরে ডিপেন্ড করে। যদি গ্রিন কোনো একটা টপ থাকে, হয়তো বা চাইবে যে তারা বোলিং নেয়, যে সাইড টস জিতবে। বাংলাদেশ তারও বেশি করে চাইবে যাতে করে তারা বোলিংটা নেয়। এবং it will be very important how they, whether it is the first session while bowling or whether first session while batting. That will be very crucial for Bangladesh. এবং এখানে ব্যাটিংটার ক্ষেত্রে সেকেন্ড সেশনও তারা সেকেন্ডও যদি ব্যাটিং করে, আমার মনে হয় খুব ইট উইল বি ভেরি ইম্পর্টেন্ট যে আমরা ফার্স্ট আওয়ার মিনিমাম আমরা কোনো উইকেট না হারিয়ে যদি আমরা খেলে যেতে পারি, এবং প্রতিটা সেশন উইল বি ইম্পর্টেন্ট অ্যান্ড ট্রাই টু ডমিনেট ইচ সেশন। লক্ষ্য থাকা উচিত হবে ট্রাই টু ডমিনেট ইচ সেশন। সেটাতে হবে কি, আমি দীর্ঘায়িত করছি আমাদের ইনিংসটা। এবং আমরা আগে কি দেখেছি? আমরা আগে দেখেছি 3 দিন 4 দিন, হয়তো বা 4.5 দিনে গিয়ে আমরা হেরে গেছি। ওটাই আমার উচিত হবে, দে উইল হ্যাভ টু গিভ দেম আ টাফ ফাইট, ট্রাই টু ডমিনেট। ইন দ্য প্রসেস ইউ নেভার নো, ম্যাচ যে জিতে যেতে পারে না তা না। আমি বলছি যে 2 দিন ম্যাচেও হারতে পারে, আবার যদি ডমিনেট করে যদি খেলার সে চেষ্টাটা তাদের যদি থাকে, সেটা করতে গিয়ে যদি এমন দেখা যাচ্ছে যে পাকিস্তান ইজ রিয়েলি ইন আ ব্যাকফুট, তখনই হচ্ছে গিয়ে আমাদের বোলিং সাইডটা, ব্যালেন্স বোলিং সাইডের একটা কাজে লাগবে। সেই সময় যদি আমরা পাকিস্তানকে এমন একটা সিচুয়েশনে ফেলতে পারি যেখানে they'll have to save the match, আমাদের চেষ্টা করা উচিত হবে যে ওইরকম একটা সিচুয়েশন যেখানে উইল মেক পাকিস্তান ট্রাই অ্যান্ড সেভ দ্য ম্যাচ, নট ট্রাই টু উইন দ্য ম্যাচ, বাট
মেক শিওর পাকিস্তান ওই প্রেশার সিচুয়েশনে ফেলা। হ্যাঁ, ওই প্রেশার সিচুয়েশন তাদেরকে যদি আমরা ফেলতে পারি। ওকে, পাকিস্তানের এই টিমটা তো আপনি দেখেছেন, মানে তাদের স্ট্রেংথ পয়েন্ট কোনটা, পেস বোলিং না ব্যাটিং? কারণ আমি যদি বলি শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী, মানে চারজন পেসার, মানে তারা কুইক এবং তারা স্ট্রেংথ ভালো এবং তারা সাকসেসফুল। নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি এরাই এদেরকে একটু ওয়াচফুলি, অবভিয়াসলি দে আর ফাস্ট বোলার্স। এমন না যে আমাদের ব্যাটার্সরা এই ধরনের ফাস্ট বোলিং খেলে নেই কিংবা মোকাবেলা করতে পারে না, বাট সত্যিকার অর্থে ওয়ার্ল্ড ক্লাস তো অবভিয়াসলি শাহিন আফ্রিদি, তার নাসিম নতুন শাহ বলের also, and নাসিম শাহ ইজ দেয়ার। হারিস রফ আছে কি? না, খুররাম শাহজাদ। হ্যাঁ, তো এদেরকে দে আর আননোন কোয়ান্টিটি, এদেরকেও একটা নিজেকে এস্টাবলিশ করার একটা ইয়ে থাকবে। বাট আমার মনে হয় যে বেসিক যে জিনিসটা ফাস্ট বোলিং নেগোশিয়েট করতে গিয়ে, জাজিং দ্য বল আউটসাইড দি অফ স্টাম্প, জাজিং দ্য বল ইন দি করিডর অফ আনসার্টেনিটি যেটা বলি, অফ স্টাম্প স্লাইটলি আউটসাইড দি অফ স্টাম্প, এইটাকে যদি আমরা ঠিক মতো ট্যাকেল করতে পারি, একটা স্পেশালিস্ট ওপেনিং ব্যাটসম্যানের স্পেশালাইজ জবটাই তো হচ্ছে এটা, সেটা যদি আমরা মোকাবিলা করতে পারি, আমার মনে হয় আই থিঙ্ক উই ক্যান সি বেটার টাইমস ইন দিস টেস্ট ম্যাচ, আশা করতে পারি। ওকে, আর ব্যাটিংটা যদি একটু বলেন, বাবর, রিজওয়ান, শান মাসুদ, সৌদ শাকিল কিংবা স্যাম আউব, মানে আমি বলছি যে তাদের ব্যাটিংটা হোম কন্ডিশনে আমার মনে হয় ওদের ব্যাটসম্যানরা, আমরা যাকেই খেলাই না কেন, সে বাবর আজম হোক আর একজন যাকে আমরা চিনি না সেই হোক না কেন, তারা অ্যাডভান্টেজ নেবে আমার মনে হয় হোম কন্ডিশন। যে বাংলাদেশি বোলার্সদেরকে যদি তারা ফিল্ডিং মিস না করে এবং 4 দিন 5 দিন ফিট থেকে যদি বোলিং করতে পারে, বোলিং ইন দ্য রাইট এরিয়াজ, মেকিং দ্য ব্যাটসম্যান ডু দ্য মিস্টেক্স, দেন ইউ নেভার নো, তখন বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানও কোনো বড় ফ্যাক্টর হবে না। কারণ আমাদের যারা যে ফাস্ট বোলিংটা আছে, তারা যদি উইকেট থেকে ভালো এক্সপ্লয়েট করতে পারে, উই হ্যাভ নাও যারা ফাস্ট বোলার্স আমাদের এখন রয়েছে মোটামুটি কোয়ালিটি ফাস্ট বোলার। নাহিদ রানা টু র, টু মানে এখনো তার টেস্টেড হয়নি। হ্যাঁ, টেস্টেড হয়নি। তাসকিনটা থাকলে ভালো হতো, দেন উড হ্যাভ হ্যাড আ ম্যাচিওরড Bowling বোলিং লাইন আপ। আমাদের আছে তাসকিন এবং খালেদ আহমেদ ইজ নট ভেরি পেসি, বাট খালেদ আহমেদ টেস্ট বোলিংয়ের জন্য হি হ্যাজ দ্য ওয়ে অফ বোলিং ইন দ্য রাইট এরিয়াস, পিকিং আপ উইকেটস, হি ইজ আ উইকেট টেকার। তো সেই জন্য আই থিঙ্ক দ্যাট আমাদের ফাস্ট বোলারদের উপর আমরা একটু নির্ভর করতে পারি, কারণ তাদের মন্ত্রই থাকবে টু বোল ইন দ্য রাইট এরিয়াস। আমরা সেটা দেখেছি অফ লেট, আমাদের ফাস্ট বোলারসরা এই বেসিক জিনিসটা তারা ক্যারি আউট করছে ঠিক মতো, সেটাও যদি কালকে করতে পারে। আমরা অপেক্ষায় রইলাম, আরও কথা বলবো আপনার সঙ্গে, আপনাকেও অপেক্ষায় রাখতে চাই। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি ক্রিকেটারদের টেস্ট পরীক্ষা নিয়ে। কাল থেকে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্টও হবে এই একই ভেন্যুতে। আমাদের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। আমরা কথা বলছিলাম টেস্ট সিরিজ নিয়ে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্ট্যাট আমি দেখছিলাম যে খুব বেশি কিন্তু ভালো না, বাংলাদেশ কখনোই জিততে পারেনি, 12টা টেস্ট খেলেছে, একটা ড্র মাত্র। এবং আপনার সেই টেস্টের মুলতান টেস্টের কথা নিশ্চয়ই মনে আছে, জিততে জিততে বাংলাদেশ হেরে গেল। এবং সেই হিসাবটা করলে বাংলাদেশের সাথে পাকিস্তানের কখনোই প্রতিদ্বন্দ্বিতা হয় না টেস্টে। সেটা যদি বলি, এই বার কিংবা এই সিরিজে আপনার কি মনে হয় সেই গ্যাপটা কমেছে, প্রতিদ্বন্দ্বিতা বাড়বে? সেটা আসলে রিজওয়ান মনে করার কোনো বেসিক কোনো কারণ নাই। তবে ইয়েস, আরেকটু পরিণত দল হয়েছে বাংলাদেশ ইন টার্মস অফ মেবি বিদেশের মাটিতে বাংলাদেশের জয়ের কিছুটা, আগে যখন খেলেছে তখন থেকে এখন যদি আমরা রেকর্ড খতিয়ে দেখি, আমরা মনে হয় বাংলাদেশ যে বিদেশের মাটিতে গিয়ে জিততে পেরেছে। আমরা ভালো উইকেটে টেস্ট সাইডকে আমরা হারিয়েছি, নিউজিল্যান্ডকে চমৎকারভাবে আমরা একদম ফেয়ার অ্যান্ড স্কোয়ার হারিয়েছি, নিউজিল্যান্ডেও তাদেরকে হারিয়েছি। সো উই হ্যাভ বিটন আ ভেরি স্ট্রং সাইড ইন টেস্ট ম্যাচেস, যেটা কোনো একটা সময় ছিল আমরা কল্পনাই করতে পারতাম না। তো সেই দিক দিয়ে যদি দেখি, পরিণত দল ওইভাবে বলছি যে যেখানে ফাস্ট বোলারসদের ভূমিকা ছিল, ওখানে ইবাদত 6 উইকেট পেয়েছিল, এখানেও আমার মনে হয় শান্তর ভালো ব্যাটিং ছিল, ওভারঅল ফাস্ট বোলারসদের একটা ভূমিকা ছিল। ইন পাকিস্তান ইট হ্যাজ টু বি অ্যান ওভারঅল আমার মনে হয় যে ব্যাটার্সরা যে খুব একটা ভালো ফর্মে আছে তা না, বাট আমার মনে হয় ডেপথ রয়েছে বাংলাদেশের ব্যাটিংয়ে। আমাদের খালি চিন্তাটা হচ্ছে যে টপ অর্ডার ব্যাটিং, পার্টিকুলার দি ওপেনিং ব্যাটিং সাইড। মুশফিক ইজ ব্যাক,
সাকিব ইজ ব্যাক, অনেক আমি experience সাকিবকে নিয়ে আছে। আলাদা করেই কথা বলতাম যে মুশফিক অ্যান্ড সাকিব এই দুইজন মানে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার এবং টেস্ট ফরম্যাটে তারা গত 17 বছর ধরে একসাথে খেলছেন। মানে সেটা বাংলাদেশের জন্য একটা মোরাল বুস্ট আপ কিনা এই টিমটার জন্য? অ্যাবসলিউটলি। আমি ইভেন দো তাদের কাছ থেকে কতখানি পাবো সেটা সময় আসলেই বোঝা যাবে, বাট তাদের রেকর্ড বলে যে তাদের টেস্ট ম্যাচে যে তাদের বড় বড় ইনিংস রয়েছে, বিদেশের মাটিতেও রয়েছে, জি। কোনোভাবেই এদেরকে না আমলে না নিয়ে পারা যাচ্ছে না, সো দে হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রুভেন ট্র্যাক রেকর্ড অলসো। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তাদের আগামীকাল এই টেস্ট ম্যাচ যেটা শুরু হচ্ছে তাদের একটা বড় একটা ভূমিকা, বিকজ দে আর অলমোস্ট অ্যাট দি এন্ড অফ দেয়ার ক্যারিয়ার। Yes. কিছু একটা বড় ভূমিকা রাখতে হবে তাদের অ্যাজ অ্যাজ সিনিয়র প্লেয়ার্স, বিকজ এখানে লিটন দাস রয়েছে, লিটন দাসেরও টেস্ট মোটামুটি ট্র্যাক রেকর্ড ইজ ইমপ্রেসিভ অফ লেট। মমিনুল হক আউটসাইড অফ দ্য কান্ট্রি অতটা ভালো না। নাজমুল হোসেন শান্তর রয়েছে আমি মনে করি, ইভেন দো অফ লেট ওরকম ভালো ফর্মে নাই, বাট ইউ হ্যাভ মেহেদী হাসান মিরাজ। টু মি হি ইজ টেকনিক্যালি দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য সাইড। সুতরাং রয়েছে আমাদের ব্যাটিংয়ের মধ্যে অন পেপার অ্যাটলিস্ট ডেপথ রয়েছে। সো আমরা ভরসা করতে পারি এই ফাস্ট বোলার্সদেরকে। ফাস্ট বোলারই তো পাকিস্তান সাইড মিনস ফাস্ট বোলার, ফাস্ট বোলার্সদেরকে ট্যাকল করার মতো অ্যাবিলিটি থাকা উচিত। সো আই এম হোপিং যে they'll give a good account of themselves. সাকিবকে নিয়ে একটু আলাদা করে শুনতে চাই আপনার কাছে যে সাকিবকে নিয়ে অনেক ধরনের আলোচনা হচ্ছে। একে হলো যে সাকিব রাজনীতিতে ছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, সেখান থেকে তাকে সরে যেতে হয়েছে, তারপরে তিনি দেশেও আসেননি এখনো। প্রথম এই ধাক্কাটা তিনি কিভাবে সামলে নিতে পারবেন বলে মনে হচ্ছে এক। আর দ্বিতীয় হলো যে লাল বলে তিনি অনেক দিন খেলেনি, তিনি কানাডার গ্লোবাল টি-20 খেলেছেন, এর আগে মেজর লিগ ক্রিকেট খেলেছেন, কিংবা টি-20 ফরম্যাটে অনেক দিন খেলেছেন, ওয়ার্ল্ড কাপ খেলেছেন। টেস্ট লাল বল এগুলোতে তিনি অনেক দিন ছিলেন না। সাকিবের জন্য আই এম শিওর ও একটা জিনিস যেটা উপলব্ধি করতে পারছে যে আগে যেরকম ডমিনেট করতো কিংবা অনেকখানি হি কুড ডু অ্যাজ হি প্লিজড, ইচ্ছা মতো অনেক কিছু করে পার পেয়ে যেত, যেটা কিছু কিছু ক্ষেত্রে অধ্যত্বপূর্ণ আচরণ। হ্যাঁ, যেটা এখন এই মুহূর্তে আন্ডার দিস বোর্ড নতুন চেঞ্জ যেটা হবে সেটার মধ্যে আমার মনে হয় সেটা খাটাতে পারবে না। ওকে, he has to play good. The only way he can do that is if he does it on the field. সবাই কিন্তু তার উপরে এমনিতে we know যে people are a little অবশ্যই একটু হলেও রাগান্বিত, ক্ষোভ, little upset at him. তার কাছ থেকে একটা এক্সপেক্ট করেছিল যেটা তারা যে কোনো পায়নি। একটা স্টেটমেন্ট কিংবা একটা বক্তব্য এই আন্দোলনের সেই জন্য সে জানে যে তাকে পারফর্ম করতে হবে, he'll be, and that would be good for the team maybe, because he's actually a performer. এখন is the time যখন he'll feel that যে তাকে পারফর্ম করতে হবে। let's hope যে, and he has that abilities. ওকে, এক কথায় যদি জানতে চাই যে এই সিরিজ এবং এই টেস্ট ম্যাচে আপনার পার্সেন্টেজ পসিবিলিটিস বাংলাদেশের কেমন, কিংবা কারো কাছে কোনো এক্সপেক্ট আছে কিনা এক কথায়? I expect them to prove something better than what they have done. আমি এর বেশি কিছু বলতে চাচ্ছি না। ধন্যবাদ আপনাকে। আমরাও চাই যে বাংলাদেশ প্রমাণ করুক, বেশি কথা নয়, মাঠে প্রমাণ করে দেখাক বাংলাদেশ টেস্ট খেলতে পারে, ক্রিকেট খেলতে পারে এবং দেশের বাইরে ভালো খেলতে পারে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি।